কথা বন্ধু অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পাঠ করব তাসলিমা নাসরিনের লেখা উপন্যাস শোধ এর 10ম পর্ব। গল্প পাঠে আমি অনন্যা, আপনাদের বন্ধু। সেবতীর সঙ্গে আমার বন্ধুত্ব দিন দিন গাঢ় হয়। মনে হয় সেবতীকে আমি জন্ম থেকে চিনি। সেবতী আমার আত্মার আত্মীয় ছিল কোনো কালে। সেবতী কখন হাসপাতালে যাচ্ছে, কখন হাসপাতাল থেকে ফিরবে, কখন খাবে, কি খাবে, কখন ঘুমোবে, কখন বেড়াতে যাবে, প্রতিদিন আমি তার খবর রাখি। সেবতী মাছ রান্না করলে এক বাটি মাছ আমার জন্য নিয়ে আসে। আমিও যা কিছুই রান্না করি এক বাটি নিচের তলায় পাঠিয়ে দিই, যেন পরস্পরের হাতের রান্না না খেলে আমাদের বদহজম হবে এমন। আমাদের প্রতিদিন দেখা হওয়া চাই, প্রতিদিন আমাদের গল্প করা চাই, যার যার জীবনে যত কিছু কথা আছে। দুজনের শৈশব কৈশোরের যত গল্প ছিল সব বলা হয়ে যেতে থাকে। সব বলেও যেন ফুরোয় না, যেন 24 বছরের গল্প বলতে আরও 24টি বছর আমাদের প্রয়োজন। সেবতী বলে, আমি ছিলাম ঘর কোনো মেয়ে। ঘরে বসে কেবল ক্লাসের পড়া মুখস্থ করতাম। বিকেল হলেই মাঠে ছেলে মেয়েরা খেলতে নামতো, দেখতাম দূর থেকে। নিজে কখনো খেলায় নামিনি। আর এখন আমি সারাদিনে ঘরমুখো হওয়ার সময় পাই না। তুমি ছিলে মাঠ ঘাট চষে বেড়ানো দস্যি মেয়ে। তুমি এখন কোনো ব্যাঙের জীবন কাটাচ্ছ। আমি ঠিক জানি না আমার এই কোনো ব্যাঙের জীবনটির জন্য সেবতীর মায়া হয় কিনা। মায়া হয় বলে কি ও আমাকে এমন করে বাইরের জগতের গল্প বলে? ওই জগৎ আমার কাছে খুব দূরের মনে হতে থাকে, যেন ওই জগৎটি আমার কখনো কোনো কালেই চেনা ছিল না। যেন ওই জগৎটি এত দূরে যে কখনো আমি তার নাগাল পাবো না, এই জীবনে না। সেবতী আমাকে একসময় ভাবি বলতো, ভাবি বলে ডাকে না আর। আপনি সম্বোধনটিও ঘুচিয়েছে। ঝুমুর তুমি, আমিও সেবতী তুমি। সেবতীর কাছে হাসপাতালে রুগীর গল্প শুনতে শুনতে এমন হয়েছে আজকাল যে অনেক রুগীর কথা আমি নিজ থেকেই জিজ্ঞেস করি। আয়শার শরীর কেমন এখন? রুবিনার সেলাই কি শুকিয়েছে? যেন না দেখা আয়শা, রুবিনা, ফুলেরা, জ্যোৎস্না এরা আমার আত্মীয় কোনো। আয়শার একটি মেয়ে হয়েছিল, প্রথম মেয়ে। খবর শুনে আয়শার স্বামী মন খারাপ করে বাড়ি চলে গেছে। একবার মেয়ের মুখটি সে দেখতে ইচ্ছা করেনি। আয়শা মেয়ে কোলে নিয়ে দিনভর কাঁদে। রুবিনার জরায়ুর নালিতে বেড়ে উঠেছিল ভ্রূণ। ও নালি কেটে ফেলে দিতে হয়েছে। সেলাইয়ের পর ঘা হয়ে গিয়েছিল ত্বকে। সেলাই শুকাচ্ছিল না। ফুলেরা জরায়ু বেরিয়ে পড়েছে বাইরে। জ্যোৎস্নার এক্লেমশিয়া। পেটের বাচ্চা মরে ভূত। জ্যোৎস্নাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেবতী। এত রোগ আর রোগী নিয়ে সেবতী ভাবে। সেবতীর ভাবনাগুলো আমার ভিতরেও সংক্রামিত হয়। আমার মনে হতে থাকে আমার পেটে বুঝি একটু একটু করে টিউমার বড় হচ্ছে, জরায়ুতে বুঝি ঘা হচ্ছে, বুঝি এটি ছিঁড়ে বেরিয়ে পড়ছে বাইরে। জরায়ুর নালি বুঝি পেঁচিয়ে গেল। ভয় হতে থাকে আমার। ভয় যেমন নাছোড়বান্দার মতো আমার আঙিনা থেকে সরে না। কৌতূহল আমাকে ছেড়ে নড়ে না। বিষম জানতে ইচ্ছে করে বিচ্ছিরি বিচ্ছিরি সব রোগগুলোকে কি করে সারায় সেবতী। কেবল রোগ আর চিকিৎসার কথা নয়, অসুখ হওয়ার, কন্যা জন্ম দেওয়ার, বাচ্চা না হওয়ার দোষের জন্য যে মেয়েগুলোকে স্বামীরা নির্দ্বিধায় তালাক দিচ্ছে, ওরা কেমন আছে? ওদের ভবিষ্যৎ নিয়ে সেবতী তত ভাবে না যত ভাবে ওদের শারীরিক সুস্থতা নিয়ে। আমার দুশ্চিন্তা হয় ওই দুর্ভাগা মেয়েদের জন্য। আমি অনুমান করি বাবার বাড়ি ফেরত যাচ্ছে ওরা। ফিরে স্বস্তি পাচ্ছে না। পাচ্ছে না কারণ উঠতে বসতে ওদের শুনতে হচ্ছে গাল, পিঠে পড়ছে কিলচর, ঘাড়ে পড়ছে ধাক্কা।
ওয়ারিতে আমাদের পাশের বাড়িতে পারুলের জীবন দেখেছি। স্বামী তালাক দেবার পর বাপের বাড়িতে উঠল পারুল। দিন রাত গঞ্জনা সইতে হয় তার। আত্মীয় স্বজনরা বলতে শুরু করেছে পারুলেরই দোষ ছিল কোনো, তাই স্বামী তাকে তালাক দিয়েছে। অথচ পারুল নিজে আমাকে বলেছে স্বামী অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, সেই মেয়েটিকে বিয়ে করবে বলে পারুলকে তাড়িয়েছে। পোড়া কপালি পারুল নিজের বাবার বাড়িতে বাড়ির কাজের লোকের মতো বেঁচে আছে। সংসারের কাজকর্মে পারুল খুব জোর করে নিজেকে ব্যস্ত রাখতে চায়, যেন সংসারে তার যে প্রয়োজন আছে এ কথাটি অন্তত বাবা মা ভাই বোন স্বীকার করে। তালাক হওয়া মেয়েকে কোনো ভদ্রলোকে বিয়ে করতে রাজি হবে না, এ ব্যাপারে অনেকটা নিশ্চিত পারুলের মা। বিয়ের আগে পারুলের জীবন, বিয়ের পর আর তালাক হওয়ার পর 3 রকম জীবন পারুল যাপন করেছে। 3 রকমের আচরণ সে মানুষের কাছ থেকে পেয়েছে, একই পারুল। এ অবধি যত মেয়ে দেখেছি আমি, এক সেবতী ছাড়া বাকি সবাই পুরুষের উপর নির্ভর। এক সেবতীর বাড়িতে দেখেছি পুরুষ মানুষ হয়ে সেবতীর স্বামী রান্না করছে, ঘর গোছাচ্ছে। স্বামী স্ত্রী দুজন বাইরে চাকরি করলেই যে স্বামী সংসারের কোনো কাজে হাত দেয় তা নয়। নাদিরার বড় বোন আর তার স্বামী দুজনে ব্যাংকে চাকরি করে। বিকেলে ব্যাংক থেকে ফিরে স্ত্রী যায় রান্নাঘরে, স্বামী সোফায় বসে টেলিভিশন দেখে। দুজনেই সমান টাকা রোজগার করে, দুজনই সমান টাকা সংসারে খরচ করে, কিন্তু বাচ্চা কাচ্চা সামলানো, ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না করা, পরিবেশন করা সব নাদিরার বোনকেই করতে হয়। তার উপর করতে হয় চাকরি। এক সেবতীর বাড়িতে দেখি ব্যতিক্রম। এক দুপুরে ও বাড়িতে ঢুকে দেখি সেবতীর স্বামী রান্না করে টেবিল গোছাচ্ছে, সেবতী ঘুমোচ্ছে। দেখে আমি প্রথম নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। সেবতী পরে বলেছিল রাতে ডিউটি করে এসে ওর আর ইচ্ছে করে না রান্না বান্না করতে। এই সংসারে আমিও যা, আনোয়ারও তা। তাহলে বলো আমি কেন একা কাজ করব? সেবতীর স্বামী আনোয়ার জার্মানিতে ছিল 2 বছর। ওখানে নিজের রান্না নিজে করত। আনোয়ারের ভালো লাগে রান্না করতে। আমার ইচ্ছে করে হারুনের সঙ্গে আলাদা একটি সংসার করতে। হারুনের নিজের ব্যবসা আছে, আমি চাকরি করব, দুজনেই সংসারের কাজ করব। কেবল আমি একা নই, আমার কি সবসময় ভালো লাগে রান্নাবান্না করতে? মাঝে মাঝে আমার শুয়ে থাকতে ইচ্ছে হয় আমি যেভাবে রেঁধে বেড়ে হারুনকে খেতে ডাকি, হারুনও আমার জন্য রেঁধে বেড়ে আমাকে ডাকুক। আনোয়ার যেমন সেবতীকে ডাকে। হারুনকে বলেছিলাম আনোয়ারের রান্না করার কথা, শুনে সে বলেছে ওই বেটা একটা আস্তা মেয়ে মানুষ, ওর পৌরুষ বলে কিছু নেই। আমি ভাবছিলাম পৌরুষ থাকা মানে কি রান্না না করা? রান্না করলে পৌরুষে ঘাটতি পড়ে? আনোয়ারকে হারুনের চেয়ে কম দীপ্ত মনে হয়নি আমার। তোমার বান্ধবীর স্বামীকে বলো হাতে চুড়ি পরে ঘরে বসে থাকতে, হারুন আনোয়ার প্রসঙ্গে আরও বলেছে। আমি হেসেছি শুনে। অবশ্য ঠিক বুঝিনি হাতে চুড়ি পরার কথা ও মজা করে বলেছে নাকি সত্যি ও তাই মনে করে। সেবতীকে আমার খুব কাছের মানুষ বলে মনে হয়। স্বামী নয়, শ্বশুর শাশুড়ি নয়, দেবর ননদ নয়, আমার কাছে প্রিয় হয়ে উঠেছে এক অনাত্মীয় পড়শি। হারুন কথা জানে না যে হারুনকে আজকাল আমি যা না বলি সেবতীকে। সেবতীকে সংসারে আমার যে ভীষণ একা লাগে, হারুনকেও বড় দূরের মনে হয়, তা বলি। সেবতী আমার হাত দুটো নিজের হাতে নিয়ে আমাকে আশ্বাস দিয়েছে আমার সুখে দুঃখে সব কিছু সঙ্গী হতে ও আছে। নিজের বাবা মা বোনকে আমি না চাইলেও বিয়ের পর দূরে সরাতে হয়েছে আরজু, সুভাষ, নাদিরা আর চন্দনার মতো চমৎকার বন্ধুদের। সেবতী যদি ডাক্তার না হতো, সেবতী যদি না এ বাড়ির সবার অসুখে বিসুখে এমন না দাঁড়াতো, তাহলে ওর সঙ্গে আমার মেলামেশাও হারুন পছন্দ করতো না সম্ভবত। হাসানের দুর্ঘটনা ঘটার পর
সেবতীর প্রয়োজন এবারই সবাই হাড়ে মজ্জায় অনুভব করেছে। এক বন্ধুর মোটরসাইকেল চালিয়ে সাভার যাচ্ছিল হাসান। পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সাইকেল থেকে ছিটকে পড়ে গড়াতে গড়াতে একেবারে খাদে। পা ভেঙেছে, বুকের হাড়ও। সেবতীই হাসপাতালে ভর্তি করেছে হাসানকে। হাসপাতালে দেখাশোনা ওই করেছে, ডাক্তার বন্ধুদের দিয়ে অপারেশন করিয়েছে। সেবা যত্ন চিকিৎসা কিছুরই কোনো অভাব হচ্ছে না। শাশুড়ির সঙ্গে গিয়ে আমি একদিন হাসানকে দেখে এসেছি হাসপাতালে। ওর মাথার কাছে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদছিল রানু। রানুই বেশি সময় থাকে হাসানের কাছে। একবার ঘুরে আসার পর শাশুড়ি বলেছেন, তুমি বউ মানুষ, তোমার অত হাসপাতালে দৌড়াদৌড়ি করে কাজ নেই। তুমি বরং বাড়িতে বসে নামাজ পড়ে কোরআন পড়ে হাসানের জন্য দোয়া করো। হাসান সুস্থ হয়ে উঠুক, আমি আর সবার মতো একই রকম কামনা করি। সে কোরআন পড়েও করি, কোরআন না পড়েও। প্রায় প্রতিদিন বিকেলে শাশুড়ি দোলনকে নিয়ে টিফিন বাক্সে খাবার নিয়ে ফ্লাক্সে গরম স্যুপ নিয়ে হাসপাতালে যান। রানু হাসপাতালেই দিনরাত কাটায়। বিকেলে ভীষণ ফাঁকা লাগে পুরো বাড়ি। এর মধ্যে তত্তর করে সিঁড়ি দিয়ে পাতালে নামার অভ্যেস রপ্ত করেছি। পাতালি সোনার কৌটোয় ভ্রমর লুকিয়ে আছে। কৌটো খুলে সেই প্রাণ ভ্রমরটি দেখি আমি। কেউ জানে না এই কথা, সেবতীও না। সেবতীর সঙ্গে গল্প করতে করতে হঠাৎ হঠাৎ আর চোখে আফজালকে দেখি। চোখে চোখে কথা হয় আমাদের। কোনো একদিন ও আমার ছবি আঁকবে ভিন্ন ভিন্ন আলোয়, সেই কথা। কোনো একদিন, কবে সেই কোনো একদিন আসবে সে আমি বা আফজাল কেউ যে জানি না, কিন্তু দিনটি একদিন আসবে, এরকম একটি আশায় দোলে দু চোখের তারা। সেদিন শুনশান দুপুর। শ্বশুর গাছের নোয়াখালী, শাশুড়ি দোলন, দোলনের মেয়ে সুমাইয়া, রানু সব হাসপাতাল হাসানের কাছে। দোলনের স্বামী আনিস চট্টগ্রামে। হাবিব না বাড়িতে না হাসপাতালে, টই টই করছে কোথাও। হারুন অফিসে। বাড়িতে আমি আর রসুনি। রসুনি কাজ শেষে, খাওয়া দাওয়া শেষে মেঝে লম্বা হয়ে শুয়ে টেলিভিশন দেখছিল। রসুনিকে বলি, নিচতলায় যাচ্ছি সেবতীর বাড়িতে। সেবতী বাড়ি নেই জেনেও আমি যাই। আমার প্রস্থান রসুনিকে বাড়ি জুড়ে একা রাজত্বের সম্ভাবনা দিয়ে যায়। রসুনি উত্তেজিত। ও এখন ইচ্ছে করলে কিছু কিছু নিষিদ্ধ কাজে অনায়াসে লিপ্ত হতে পারে। মেঝে শুয়ে টেলিভিশন দেখার পরিবর্তে সে দিব্যি সোফায় পা তুলে শুয়ে বা বসে দেখতে পারে। ও এখন বাড়ির সবচেয়ে নরম বিছানায় গড়াগড়ি খেতে পারে, যতক্ষণ না দরজায় শব্দ হচ্ছে কারো আসার। রসুনিদের এতেই সুখ। গোপনে নরম গদির স্বাদ নেওয়া, খালি বাড়িতে কিছুক্ষণের জন্য হলেও নিজেদের বিবিসাব ভাবা। সেবতীর বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল না। দরজায় হাত ছোঁয়ালেই কিছুটা আমার হাতে, কিছুটা হাওয়ার স্পর্শে দরজা ধীরে সরে গেল। ভিতরে এক পা করে হেঁটে দেখি আফজাল খালি গা, পরনে একটি সাদা পাজামা, বারান্দায় চেয়ারে বসে রেলিংয়ে পা তুলে দিয়ে বই পড়ছে। পিছনে আমি নিঃশব্দে গিয়ে দাঁড়াই। আফজালের চোখ তখনও হিচাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সিতে। মনোযোগ নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। শব্দহীন দাঁড়িয়ে থাকি পিছনে। কিন্তু হাওয়ায় আমার শাড়ির আঁচল উড়ে ওর বইয়ের ওপর পড়লে ও চকিতে ফিরে তাকায়। বাহ, উপরতলার বউ যে, কখন এলেন? বইটি হাতে নিয়ে আফজাল উঠে দাঁড়ায়। সেবতী নেই? সেবতীর সঙ্গে একটু কথা ছিল। না, সেবতীর সঙ্গে আপনার কোনো কথা ছিল না। তাহলে এলাম কেন? এলেন সেবতী নেই বলে। শরমে আমার চোখ নামিয়ে নখ খুঁটি, ফিরে দাঁড়াই যেতে। পেছন থেকে আফজাল আমার হাত ধরে টানে ওর দিকে। আফজালের খোলা লোমওয়ালা বুকে চমৎকার ঘ্রাণ। আশ্চর্য, নিজেকে আমার সই নিতে ইচ্ছে করে না। আমার হাত দুটো আফজাল দুহাতে তুলে ধরে। এত গয়না পরেন কেন? উপরতলার ওরা পছন্দ করে বলে। ওরা যা পছন্দ করে তাই বুঝি করেন? তাই তো করতে হয়। দেখুন তো ওরা এটা পছন্দ করে কিনা, বলে আফজাল আমাকে জড়িয়ে
গাঢ় চুমু খেলো ঠোঁটে। আমার দুটো হাত আফজালকে ঠেলে সরাতে নেয়। আমার দুটো পা মাটি ছুঁতে যায়। শরীর আফজালের বেষ্টন হতে সজোরে মুক্ত হতে চায়। চুমুতে আমার অপ্রতিভ অবস্থা দেখার পরও আফজাল পাজাকুলো করে তুলে ওর নিজের ঘরে নিয়ে যায় আমাকে। দীপু ঠিক এরকম করে শিপ্রাকে তুলে আনন্দ করছিল যখন শিপ্রার বাচ্চা হবে খবর ও প্রথম শুনেছিল। আফজালের দুবাহুতে আমার শরীর শিথিল হতে থাকে। আমি না চাইলেও আমার দু হাত আফজালের গলা জড়িয়ে ধরে। ওকে ঠেলে দেবার সরিয়ে দেবার কোনো শক্তি আমার আর তখন থাকে না। যেন এ আমি নই, আমি হারুনের বউ নই, আমি ঝুমুর নই, আমি শিপ্রা। আর আফজাল কোনো নিস্তলার লোক নয়, সেবতীর দেবর নয়, ও দীপু। আমাকে বিছানায় শুইয়ে দেয় আফজাল। আমার আঁচল খসে পড়েছে, চুলের বাঁধন খসেছে। আমি চোখ বুজে থাকি লজ্জায়। বাসর ঘরে শিপ্রা চোখ মেলে না শরমে। দীপুর কাছেই তার শরম। দুটো বোজা চোখের পাতায় আফজাল চুমু খায়। চোখ ধীরে ধীরে গোলাপের কুড়ি যেমন ধীরে ফোটে তেমন করে ফোটে। ফোটা চোখ দেখে সামনে ঝুলছে নগ্ন নারী, সেই স্তনবৃত্তে জল নারী। আমার মুখের ওপর ঝুঁকে আছে আফজালের মুখ, যেন আমাকে প্রথম দেখছে ও। আমার চুলে, কপালে, নাকে, ঠোঁটে আঙুল, পালকের মতো আঙুল ছোঁয়াচ্ছে ও। এমন করে হারুন কখনো তো আমাকে ছয় না। কি দেখছেন? আফজাল জিজ্ঞেস করে। মেয়েটি কে? আফজাল আমার চোখে তাকিয়ে বলে, ওই ছবির মেয়েটি তো, ওর নাম সুরঞ্জনা। সুরঞ্জনাকে বলেছিলাম ওইখানে যেও না। সুরঞ্জনা তবু চলে গেছে। চলে গিয়ে অন্য এক যুবকের সঙ্গে কথা বলেছে। তারপর তারপর যুবক তাকে নগ্ন করেছে। তারপর তারপর চুমু খেয়েছে এভাবে বলে আফজাল আমার চিবুক তুলে ধরে আমাকে চুমু খায়। তারপর তারপর সুরঞ্জনাকে নিয়ে যুবকটি অনেক দূরে পালিয়ে গেছে। কত দূরে? যত দূরে হলে আমি আর তার নাগাল পাবো না কোনোদিনও। কত দূরে সে দূর? 7 সমুদ্র 13 নদী। আমি যখন প্রশ্ন করছি আর আফজাল যখন উত্তর দিচ্ছে, যেন ঠিক এই জগতে দাঁড়িয়েও কথা বলছে না। আমরা অর্থহীন শব্দ ছুড়ে দিচ্ছি পরস্পরের দিকে, আসলে যেন গোলাপ ছুটছে। অথবা সমুদ্রে হাঁটু জলে দাঁড়িয়ে ঢেউয়ের শরীর থেকে অজলা ভরে জল তুলে ছুঁড়ে দেওয়ার খেলা খেলছি। এ খেলায় কারো হার নেই, জিত নেই। এ খেলা অদ্ভুত এক আনন্দ দেয়। পালকের স্পর্শ আমার চিবুকে, চিবুক থেকে গলায়, বুকে। এই দৃশ্যকে আমার মনে হয় না আমার জীবনের সঙ্গে জড়িত কোনো দৃশ্য। শিপ্রাকে নিশ্চয়ই ঠিক এভাবেই স্পর্শ করে দীপু। ঝুমুর বিলীন হয়ে যেতে থাকে শিপ্রায়। স্পর্শগুলো চোখ বুজে অনুভব করি। মনে হতে থাকে আমি এক সেতার, স্পর্শমাত্র বেজে উঠছি নানা সুরে। আমি ভেবে অবাক হই, আমি এক রক্ষণশীল ঘরের মেয়ে, ততোধিক রক্ষণশীল ঘরের বউ। এ কি করে সম্ভব যে ঘরে সক্ষম সচ্ছল স্বামী থাকা সত্ত্বেও আমি অপর পুরুষের স্পর্শে আনন্দিত হই? কোথায় গেল এতদিনের সংস্কার? বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে হইচই করে বিশ্ববিদ্যালয়ের একরকম বাঁধন ছাড়া জীবন কেটেছে বটে, কিন্তু সংস্কার তো ছিলই। সংস্কার রক্তে মিশেছিল বলে 24 বছর নিজেকে পুরুষ সম্ভোগহীন রেখে যোগ্য করেছি, যেন একটি আপন পুরুষ বাসর সজ্জায় আমার এই অনাঘ্রাতা শরীর পেয়ে শরীরেও মনে তৃপ্ত হয়। সংস্কার তো আমার ছিলই যে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তৃষ্ণার্ত চোখে তাকানো অন্যায়। না, এ আমি অন্যায় কিছু করছি না। এ তো শুধুই মনের বিভ্রম, অথবা স্বপ্ন, অথবা রূপকথার গল্প পড়ছি। গভীর অরণ্যে কোনো এক রাজকুমার কোনো এক রাজকুমারী দেখা পেয়েছে। দুজন হাতে হাত রাখছে, ভালোবাসছে। এ ঘটছে না। আমি নিশ্চয়ই ঘুমিয়ে আছি, ঘুম থেকে জেগে উঠবো শাশুড়ির ডাকে। বেড়াতে হলো বৌমা, রান্নাবান্না কি করতে হবে করো শিগগিরই। কেন এসেছেন এখানে ঝুমুর? ঝুমুর নামটি শুনে চমকে উঠি। এ আমি ঝুমুর, আমি শিপ্রা নই, আমি উপরতলার বউ। জানি না, গলা কাঁপে আমার। সত্যি জানেন না?
বিছানা থেকে তড়িতে উঠে আমি ভাঙা স্বরে বলি, আমার ছবি আঁকবেন বলেছিলেন, তাই। আমি তো নগ্ন মেয়ের ছবি আঁকি। আফজালের চোখে ফোঁটা ফোঁটা মাদকতা, কণ্ঠেও। আমার মৌনতা আফজালকে সাহসী করে তোলে। নাকি ও জন্ম থেকেই সাহসী, আমার বোঝা হয় না। আমার কিছু বুঝতেও ইচ্ছে করে না। আফজাল আমার ঠোঁটে, চিবুকে, কণ্ঠদেশে, বুকে চুমু খেতে খেতে শাড়ির বাঁধন থেকে আমাকে মুক্ত করতে থাকে। আমার সংস্কারের বাঁধন থেকে, দ্রুত। আমার নির্জীব হাত দুটো ধীরে ধীরে উঠে আসে আফজালের পিঠে, খোলা পিঠে। পিঠ থেকে চুলে, আঙুলগুলো চুলের ভেতর হাঁটে, চুল থেকে কপালে, নাক না কামানো গাল, ঠোঁট চিবুক পেরিয়ে বুকের অরণ্যে হারিয়ে যায়। এ নির্ভুল প্রশ্রয়। এর অনুবাদ আফজাল চাইলে শুনতে পারে, তুমি যা করছো তা আমার ভালো লাগা উচিত নয়, কিন্তু ভালো লাগছে আমার। আরও ভালো লাগছে আফজাল একবারও ছবির ওই নগ্ন মেয়েটির দিকে তাকায়নি বলে। কি ঈর্ষাই না হয়েছিল, আর কি অকিঞ্চিৎকর পড়ে আছে ওই মেয়ে। আফজাল বিন্দু বিন্দু অমৃত ঝরাতে থাকে আমার গায়ে। গোপনে আমি ভিজে উঠি। আমি বারবার বলতে থাকি, না, এ আমার শ্বশুরবাড়ির নিচতলার কোনো অল্প চেনা পুরুষ নয়, এ আমার স্বপ্নের পুরুষ। এই পুরুষ স্পর্শের জন্য আমি আজন্ম অপেক্ষা করেছি। গহন অরণ্যের আড়ালে এক স্বচ্ছ জলের নদী, সে জলে আমাদের গভীর গোপন অবগাহন। আমরাই কেবল পৃথিবীর সন্তান, আর কেউ কোথাও নেই। কেউ আমাদের মগ্নতা ভাঙতে আসবে না, কেউ আমাদের অতল নিস্তব্ধতায় এক ফোঁটা জলপতনের শব্দও করবে না। এক তুখোর শিল্পী আমাকে আঁকে, হৃদয়ের সমস্ত রং দিয়ে আঁকে, শরীরের সমস্ত তুলিতে আঁকে। ওর শরীরের আলো ভোরের সূর্যকিরণের মতো আমার শরীরে পড়ে, সে আলোর খেলাও আঁকে। শিল্পীর আঁকা নিজের ছবিটির দিকে তাকিয়ে আমি মুগ্ধ হই। এত রূপসী আমাকে কখনো দেখতে আগে লাগেনি। ফোনের শব্দে চেতন ফেরে। আলুথালু শাড়ি, খোপা ভাঙা চুল, অপ্রকৃষ্টের মতো সামলে সেবতীর বাড়ি ছেড়ে দৌড়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠি। রোশনি দরজা খুলে দেয়, কেউ ফেরেনি বাড়িতে। একটি কথা না বলে সোজা স্নান ঘরে ঢুকি। ঝর্ণা ছেড়ে দিয়ে ওই শাড়ি কাপড় পরেই ঠান্ডা জলের তলে দাঁড়িয়ে থাকি। ঝর্ণার জল আমার চোখের জল ধুয়ে দিতে থাকে, ধুয়ে দেয় সব রং। শিল্পী যত রঙে রাঙিয়েছিল আমাকে। স্নিগ্ধ শুদ্ধ হয়ে বেরোই স্নানঘর থেকে, কিন্তু টের পাই জলে সব রং ওঠে না, থেকে যায় কিছু, লেগে থাকে। এ কি হলো আমার জীবনে? অপরাধীকে আমি না আফজাল? নাকি এ কারো অপরাধ নয়, নেহাতি দুর্ঘটনা? নাকি অপ্রতিরোধ্য আবেগ, মোহ? নাকি ভালোবাসা? আমার কিছুই বুঝে ওঠা হয় না। চোখের জলে বালিশ ভিজে যায়। রাতে হারুন ফিরলে খেয়ে দিয়ে যখন সবে শুয়েছে, আমি ম্লান কণ্ঠে বলি, কিছুদিনের জন্য আমি ওয়ারি যেতে চাই। কেন? ওয়ারিতে কি কাজ? কিছু কাজ নেই, এমনি। হারুন উঠে বসে, কর্কশ্বরে বলে, কাজ নেই তো খামোখা যাবে কেন? তোমার আক্কেল কবে হবে শুনি? হাসান হাসপাতালে, বাড়ির কে আছে স্বস্তিতে বলো? এ সময় তুমি ফুর্তি করতে ওয়ারি যেতে চাও? আমাদের এত অসুবিধায় ফেলে কেবল নিজের দিকটাই দেখছো। এই সংসারটাকে আশ্চর্য, তুমি আপন ভাবতে পারছো না কিছুতেই। জানালার পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকি। আমার অশ্রুপতনের শব্দ হারুন শোনে না। শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ধমকে উঠে চাপা স্বরে, কি ব্যাপার, ওখানে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? বিছানায় এলে হারুন আমার কাপড় চোপড় পরা শরীরের ওপরেই চড়ে বসে। পরনের শাড়িটি উপরে তুলে দ্রুত সঙ্গম সারে। সেরে হাঁপাতে হাঁপাতে বলে, একটি বাচ্চা আমার চাই, একটি ফুটফুটে সুন্দর বাচ্চা। আমি ম্লান কণ্ঠে বলি, তোমার বাচ্চা চাই, প্রতি রাতে তাই আমাকে চাই তোমার। তাই বুঝি তুমি আমাকে যেতে দাও না? হারুন দাঁতে দাঁত চেপে বলে, ওয়ার্ডে যাওয়ার নাম করে বন্ধু নামের 101টা ছেলের সঙ্গে যা ইচ্ছে তাই করে বেড়াতে চাইছো তো? তা আমি হতে দেব না।
স্থবির দাঁড়িয়ে থাকি পাশ ফিরে। আফজালের সঙ্গে ওই সম্পর্কটুকু ঘটে যাওয়ার জন্য যে গ্লানিটুকু ছিল, সে অপরাধবোধ তা লক্ষ্য করি মেঘের মতো সরে যাচ্ছে দূরে। এতক্ষণ আপনারা শুনছিলেন তাসলিমা নাসরিনের লেখা উপন্যাস সৌদের 10ম পর্ব। আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।